একমতে যদি হতো তাহলে তো আপনার মনে করেন যে স্বাধীনতার অব্যবহিত পরে এদেশে আর কোনো সরকারের পরিবর্তনও হতো না কিংবা নির্বাচনও হতো না। মত পথ ভিন্ন হবেই, এবং ওই সেই ভিন্নতা আছে দেখেই আপনার গণতন্ত্রের যেই আমরা সুন্দরতম বিকাশ কখনো কখনো দেখি, আবার কখনো কখনো সেটা বাধাগ্রস্ত হয়। বিপত্তিটা তখন আসে যখন আপনার এই দূরত্বটা বাস্তবতার নিরিখে যখন নয়। যেমনটা তৈরি হয়েছে দেখুন 2008 সালের পরে যে নির্বাচনটা হয়েছে 2009 সাল, সেখানে আপনার 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে কাজটা করেছিল, যেটা ওনাদের মনের মধ্যেই ছিল যে ওনারা নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল সেটাকে ওনারা বাদ করে দিয়েছেন, স্ট্রাইক আউট করে দিয়েছেন। সেটা সংবিধান থেকে বলেন, আদালতের কাঁধে বন্দুক রেখে বলেন, যেটাই বলেন না কেন। এ ধরনের সুযোগ কিন্তু বিএনপিও এসেছিল 2001 সালে। যে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রাটা শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে, বলা হয় যে একটা বিতর্কিত নির্বাচনের কথা বলা হয়। সবসময় সবাই বলে যে 15ই ফেব্রুয়ারির নির্বাচন, যেটা 15ই ফেব্রুয়ারির নির্বাচনটাকে আপনার কলঙ্কিত করা হয়েছিল কেন? একটা সুবিধা বা ফায়দা হাসিলের জন্য। কারণ আমাদের নেত্রী, যিনি সংসদ নেত্রী ছিলেন, তিনি আহ্বান করেছিলেন যে আপনারা পার্লামেন্টে আসেন, এসে আমরা র্যাটিফিকেশনটা করি। আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ বিএনপিকে কলঙ্কিত করার জন্য তারা সংসদ থেকে যে আগে পদত্যাগ করেছিল, তারা সে জায়গাতে রয়ে গেছে। যার কারণে আপনি যে জুন মাসে 96তে নির্বাচনটা করবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তার জন্য কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা অবধারিত ছিল। শুধু আওয়ামী লীগ না, 15ই ফেব্রুয়ারি জামাত সবাই মিলে করেছে, কিন্তু জামাত ইসলামও কিন্তু সেটা করেছে। আমি কেন এই প্রসঙ্গটা আনলাম যে আজকে আমরা সংস্কারের কথা বলি, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এখন যারা কথা বলছেন তারা পারলে বোধহয় একটা নতুন সংযোজন করে দেবেন, এমন একটা ভাব যে পরপর 2 মেয়াদ কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারবে না। সেটি জামাত এবং এনসিপি বলছে, কিন্তু বিএনপি বলছে সময় লাগবে। আমি একটা কথা বলি, না আমি কথাটা শেষ করিনি, আপনি তার আগে বলে ফেলেছেন। আমি বলেছি ওনারা পারলে জুড়ে দেবেন যে পরপর 2 মেয়াদ কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারবে না, পারলে এটা জুড়ে দেবেন। এখন তো কথা আসছে যে পরপর 2 মেয়াদে এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। মানে এখন অবস্থাটা হয়ে গেছে এরকম, সংস্কারটা এরকম যে মানে পিস অফ কেক আমি কিভাবে কাটবো, ট্রায়াঙ্গেল না রেক্ট্যাঙ্গেল। নিরপেক্ষ নির্বাচনের অবস্থাটা এরকম, পর একটা দল ক্ষমতা আসতে পারে নাই তো না। আমি বলছি মঞ্জু ভাই, এটাই আমি বলছি, ইনকামবেন্ট ডাজন্ট রিপিট। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এটাই কিন্তু আপনার হয়ে এসছে। আপনি যত ভালো কাজই করেন না কেন, মানুষ আপনার ভালোটার পরিবর্তে খারাপটার সমালোচনাই করবে। আমাদের নিজেদের মধ্যে গলত আছে। সংস্কারটা আপনি করবেন কার জন্য করবেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাষ্ট্রের জন্য করবেন, তাই না? নিজের সংস্কারটা আগে করেন। আপনি বললেন যে পরপর, ঠিক আছে ধরে নিলাম মঞ্জুবা যে কথাটা বললেন যে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি হলাম না, ধরেন আমি হব প্রধানমন্ত্রী, আমি হলাম না, আমার দল যদি ক্ষমতায় আসে, আমার যদি নিয়ন্ত্রণ থাকে, সংখ্যাগরিষ্ঠতা থাকে, আমার যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, আমি ঠিক আছে অ্যাজ এ গুড জেস্টার আই স্টে অ্যাওয়ে ফ্রম দ্য সিন। কথার কথা বলছি, দল যদি চায় আমি কিন্তু না না, তাও বাদ দিলাম আমি। আমার পরিবর্তে যিনি হবেন তিনি যে ফেসিস্ট হবেন না, আপনারা কেন আনছেন যে পরপর 2 মেয়াদ হলে ফেসিস্ট হবে? ফেসিস্ট তো চাইলে একবারে হওয়া যায়। আওয়ামী লীগ তো 2009 সালে এসেই তো আপনার ফেসিস্ট হয়েছে না? এই জন্যই বলছি, আপনারা যে সংস্কার বলেন, অমুক বলেন, তমুক বলেন, ভাই এই দেশের কনস্টিটিউশন আছে, ব্রিটেনের কোনো লিখিত কনস্টিটিউশন নাই। আমাদের দেশে আমরা রিট জুরিসডিকশন নিয়ে সুপ্রিম কোর্টে যাই, 102 আর্টিকেল। আমাদের ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাই। ওদের তো ওগুলি নেই, ওরা তো জুডিশিয়াল রিভিউ আছে মনে করেন। সেটা কোথায়? আপনার নিজের মধ্যে। আপনি কতটুকু ধারণ করেন, আপনি কতটুকু লালন করেন। এই সংস্কারের দোহাই দিয়ে, বিচারের দোহাই দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, তারপরে এই সমস্ত নতুন নতুন কনসেপ্ট, আমার কাছে মনে হচ্ছে যে এই সংস্কারের নামে গত 10টা মাস আপনারা একাডেমিক ডিবেট করেছেন। আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা বাস্তব একজন শিক্ষক না পেয়ে আমরা পাচ্ছি কি জুরিস্ট পাচ্ছি, মানে যারা আইন তৈরি করেন বা বানান, মানে লেখাপড়া করে পরীক্ষা দিব আমি 40-এ পাস, কেউ 60-এ পাস, কেউ 80-তে পাস, মোটামুটি এমন একটা ভাব যে বাংলাদেশের জনগণকে 40 দিয়ে আপনি পাস দিয়ে দেবেন। আমি বাস্তবিকভাবে আমার আজকে কথাগুলো শুনে, মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক হয়েছে, I didn't
ফিল এনি ইন্টারেস্ট। কেন? আমি বাস্তবতাটা বুঝি। আপনি মানুষের কাছে যান, সে সংস্কারের কি বুঝবে? বিচার বিভাগ স্বাধীন হয়েছে তো বহুত আগে। এই যে বিচার বিভাগের কথা বলছেন আজকে, উনি বলছিলেন যে কে এম নুরুল হুদাকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারের পরে বিচার ব্যবস্থাটা কিরকম ভাবে? না, আমি গ্রেফতারের আগে আমি যে প্রত্যাশা দৃশ্যটা আমি করছেন? ফেসবুকে দেখেছি, আমি সেটা এক্সপেক্ট করি না। জি, আমি মানে এটা এইভাবে হেনস্থা করার আমি এটা করি না, ব্যাপারটা? কারণ আইন আছে দেশে। জি, অবশ্যই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা ব্যর্থ। ওনারা কেন গ্রেপ্তার করেন না? কেন ওনারা আগে পারেননি? এত সময় আমি পর কেন? ফাদার লাইক, দেখেন ওনার বয়স আমার বাবার বয়সের মতো। আমার কাছে দেখে জিনিসটা খুব খারাপ লেগেছে, এবং যারা এই কাজটা করেছে আমি মনে করি না যে যে সঠিক কাজ করেছেন। কিন্তু কখন সেটা হয়? বিচারহীনতার সংস্কৃতি যখন আপনাকে ঘিরে ধরে, এবং বিচারহীনতার সংস্কৃতি এখানে মব জাস্টিস হয়েছে, জি, জি। অনেকগুলো ঘটনা ঘটেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাটা অনেক বেশি, কারণ তারা সাধারণ জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত না, কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয়েছিল যে কোনটা, যে ওনাদের বিরুদ্ধে কেউ বলেনি। অ্যামিকেবল একটা সেটেলমেন্ট হয়েছিল, একটা এগ্রিমেন্ট হয়েছিল এই অন্তর্বর্তী সরকার এবং জনগণের সঙ্গে। তার একটা ফসল ওনাদের থেকে আমাদের প্রত্যাশাটা ছিল সেরকম, ওনারা বিচার করবেন। ওনারা বিচার কি শুধু মনে করেন যে শেখ হাসিনার করবেন? শেখ হাসিনাকে যারা ফেসিস্ট বানিয়েছিল, শেখ হাসিনা একা কি ফেসিস্ট হয়েছিল? একা তো হয়নি। নিঃসন্দেহে না। তাহলে নুরুল হুদা সাহেব বলেন, আরো অনেকে ছিলেন, এখনো অনেক সচিব আছেন যারা স্বৈরাচারকে ফ্যাসিলিটেট করেছেন, যারা দীর্ঘস্থায়ী করেছেন, যারা মানুষের অধিকার কেড়ে নেবার জন্য হাসিনাকে সহযোগিতা করেছেন, তাই না? যারা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব তৈরি করেছেন, তারা কিন্তু এখনো দানবীয় কায়দায় কিন্তু তাদের ভূমিকা আছে। ওনারা কিন্তু সেটা করতে পারেননি। সংস্কার আপনি কোথায় করবেন? কাগজে কলমে তাহলে এই সংস্কার 10 করবেন? মাসে চোখে পড়ার মতো কি কি সংস্কার দেখলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে? আমি দেখেছি বৈঠক দেখেছি, কতগুলো শুধু বৈঠক কমিটি দেখেছি দেখেছি, আমরা, ঐকমত্য আমি কমিশন- বৈঠক দেখেছি কত। আমি বাস্তব কথাটা, আমি খুব বাস্তববাদী মানুষ। আপনি সংস্কার করবেন, অমুক করবেন, পার্লামেন্ট কি 5 বছর হবে না 4 বছর হবে, 3 বছর হবে? যে কুশাসন দিতে চায় সে 1 বছরও দিতে পারে, আর সুশাসন, সৎ লোকের শাসন যে সে 10 বছরও দিতে পারবে, 15 বছরও দিতে পারবে। আমি যে কথাটা বলছি যে নিজের সংস্কারটা আগে করেন। নিজের মধ্যে যতক্ষণ সংস্কার না হবে, যে কথাটা বলছিলাম যে বিচার বিভাগ পৃথকীকরণ, সে মাজদার হোসেনের মামলা, সে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, তার পরবর্তীতে অনেক সময় গড়িয়ে গেছে। কিন্তু বিচারক যদি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে না করেন, তিনি যদি ওনার বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকতে চান, তাইলে উনি কিন্তু সরকারের কথার বাইরে কোনো কাজ করেন বলে আমার কাছে মনে হয় না। আমি সরি, আমি যদি ভুল করে থাকি, কিন্তু বাস্তব প্রমাণ আমি তো আসামি হয়ে অনেকবার কোর্টে গেছি, তো আমার নিজের চোখে দেখেছি। আমাকে একজন বলেছে আমার ঘাড়ে কিন্তু 2টা মাথা নাই। ভারতের মতো পরাশক্তিকে বলতে পারি আমি পরাশক্তি, তারা ভারতে গিয়ে আক্রমণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে ওটা বন্ধ করার জন্য, কারণ পাকিস্তানের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে। জি। আজকে যদি ইরানের থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এই যে আনজাস্ট অ্যাগ্রেশনটা আমেরিকানরা করেছে, দেখেন ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতা ছিল তখন কিন্তু পৃথিবীর কোথাও সে কিন্তু যুদ্ধ বাধায়নি। আমরা সবসময় দেখেছি, যেমন আপনার ডেমোক্রেটরাই বুশ যুদ্ধ যখন ছিল, ইভেন ডেমোক্রেটরাই যুদ্ধটা করে বেশি। বুশ বলেন কখনো করেন। বারাক ওবামার সময় আমরা দেখেছি কি ওসামা বিন লাদেনের নাটক দেখেছি, আমি নিজে দেখেছি। ওসামা বিন লাদেন মারা গেছে আপনার সম্ভবত 2005 না কবে জানো, যেটা বেনজির ভুট্টো আপনার একটা ইন্টারভিউ দিয়েছিল ডেভিড ফ্রস্টের সঙ্গে দুবাইতে এসে। সেখান থেকে যখন সে পাকিস্তানে ফেরত গেল, তার কয়েকদিনের মধ্যে সে আপনার অ্যাসাসিনড হলো। আমরা একদম শেষ দিকে আছি। আমি এই বলছি যে যুদ্ধের এটা প্রভাবে আপনার অর্থনৈতিক অর্থনৈতিক প্রভাব তো প্রভাবটা আছেই, কিরকম পড়বে? একদম শেষ দিকে আছি। নিঃসন্দেহে। আপনার যেমন মঞ্জুবা যেটা বলছে যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা, আমার কাছে সেরকম কোনো কিছু মনে হয় না। মনে হচ্ছে যে মুসলিম বিশ্বের যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদেরকে এক ধরনের নপুংসক বানিয়ে দেওয়ার একটা চক্রান্ত, এটা মনে করেন আপনার ওয়েস্টার্নদের আছে। আজকে অমুক বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি চালিয়ে যাও, সে রাশিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, অন্য যার কথাই বলেন না কেন, যারা মার্কিনীদের বিরুদ্ধে অন্য মেরুতে অবস্থান করছে। কিন্তু বিষয়টা আমার মনে হয় এবার বোধহয় সেরকম কোনো কিছু মানে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমার যাচ্ছে কেন জানছে না তা মনে হচ্ছে না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেবার এটা একটা চেষ্টা। প্ল্যান, আমার কাছে মনে হচ্ছে এটা।